গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি, আজ দ্বিতীয় পর্ব। কি দেখবে? কি করেছি আমি? ওই যে বিলু ছেলেটার ছবি দেখছিলে। আমি দেখিনি তো। তারপর আবার সেই বাইন মাছের মতো মোচড় এবং আহ্লাদ। বললে না কেমন লাগছে? চিনি অন্যদিকে তাকিয়ে বলল, জুহি চাওলার মতো। সত্যি? একদম সত্যি। এবার দয়া করে এখান থেকে যাও। পরি আবার একটা মোচড় খেলো। যেতে তো হবেই, তোমার ভাই ফোন করবে। বেশিক্ষণ আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারে না, পেটে গন্ডগোল হয়। কিন্তু পরি জানে না তার মজনু তখন এয়ারপোর্টের চেয়ারে কি ঘুমটা ঘুমাচ্ছে। ব্যাগ সুটকেসের ট্রলি ঠেলতে ঠেলতে কাস্টমস এরিয়া থেকে বেরিয়ে এলো শেখ সাদি। তার চেহারা আসাদুজ্জামান নূরের মতো, পরনে জিন্স টি শার্ট এবং জ্যাকেট। ট্রলি ঠেলতে ঠেলতে চারদিক তাকাচ্ছিল সে। চারদিকে কতজনকে রিসিভ করতে এসেছে, কিন্তু শেখ সাদের জন্য কেউ আসেনি নাকি? জার্মানিতে থাকতে থাকতে অভ্যেসটা এমন হয়েছে, মনে মনে বলা কথাও শেখ সাদি শুরু করে জার্মান ভাষায়, তারপর নিজের অজান্তেই নিজেই আবার অনুবাদ করে নেয় বাংলায়। এখনও তেমন করল, মনে মনে বলল, ওয়াস ইজ দাস? ব্যাপার কি? কেউ আসেনি নাকি? মজনু টেলিফোনে বলল সে অবশ্যই এয়ারপোর্টে আসবে। চারদিক তাকাতে তাকাতে চোখ বেঁধিয়ে গেল শেখ সাদির, কিন্তু মজনুকে সে কোথাও দেখতে পেল না। মন খারাপ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। একটা ইয়েলো ক্যাব ঠিক করে নিজেই কুলি কামিনের ভঙ্গিতে ব্যাগ সুটকেস তুলল গাড়ির ক্যারিয়ারে। তারপর উদাস হয়ে গাড়ির সিটে বসল। ড্রাইভার গ্যান্ডারিয়ামুখী গাড়ি চালিয়ে দিল। খুবই ব্যস্ত হাতে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছেন মিনু, যেন বাড়ি ঢুকেই খেতে বসতে পারে শেখ সাদি। নতুন বউ সাজা পরি স্ট্যাচু হয়ে আছে টেলিফোন সেটের সামনে। মজনু বলেছে ফোন করবে, রিং হলেই যেন ঝাঁপিয়ে পড়ে ফোনটা ধরতে পারে, এজন্য পরির অমন স্ট্যাচু ভাব। কাজ করতে করতে হঠাৎই যেন পরির এই ভঙ্গিটা দেখতে পেলেন মিনু, কিন্তু কারণটা বুঝতে পারলেন না। বললেন, এখানেই যখন দাঁড়িয়ে আছো আমাকে একটু সাহায্য করো, ভুয়া ছুটিতে একা একা সব করছি। এখন আর মোচড় খেলো না পরি, স্ট্যাচু থেকেই বলল, আমার ফোন আসবে। তা জানি, কিন্তু কাজ রেখে কি ফোন ধরা যায় না? যায়, কিন্তু শাড়ি নষ্ট হবে। কি? বলেই স্ট্যাচু থেকে মানুষ হলো পরি। মুখটা কাদো কাদো করে নিজের রুমের দিকে চলে গেল। পরির এই মুখ ভঙ্গির তাৎপর্য বুঝতে পারলেন না মিনু, তবে তার কথার তাৎপর্য বুঝে যার পর নাই বিরক্ত হলেন। টেলিফোন ধরলে শাড়ি নষ্ট হয়? এমন কথা বাপের জন্মে শুনিনি। রাত 11:15টার দিকে এয়ারপোর্টের চেয়ারে ঘুমিয়ে থাকা মজনু আয়েশ করে একবার পাশ ফিরতে গেল। গিয়েই লেছড়ে পড়ল মেঝেতে। পাশ্চাৎ দেশে গদাম করে একটা শব্দও হলো। বোধহয় সেই শব্দই ঘুমটা তার ভাঙল, কিন্তু তার যা স্বভাব, ঘুম ভাঙার পর সহজে বুঝতেই পারল না কোথায় আছে সে, কি বৃত্তান্ত। মরা বোয়াল মাছের চোখের মতো চোখ করে এদিক ওদিক তাকাতে লাগলো এবং একসময় এয়ারপোর্টের যাবতীয় স্মৃতি ফিরে পেল। স্মৃতি ফিরে পাওয়ার পর প্রথমেই পাশের চেয়ারটার দিকে তাকালো সে, কিন্তু বদরুল নেই। বদরুলের চেয়ারে ক্রনিক আমাশয় রোগীর মতো পাংশুটে মুখের একটা লোক বসে আছে। তারপর অ্যারাইভাল লাউঞ্জের এদিক ওদিক তাকাতে লাগলো মজনু। এলাকাটি বেশ ফাঁকা। মজনু খুবই দিশেহারা হলো। বদরুল ভাই কোথায় গেল? কটা বাজে? এয়ারপোর্টের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো সে। তাকিয়ে পিলেটা তার গলাকাটা মুরগির ছানার মতো একটা লাফ দিল। সর্বনাশ, 11:15 বাজে নাকি? তারপর বদরুলের চেয়ারের লোকটাকে ধরল মজনু। এই যে ভাই, কলকাতার প্লেনটা কি? কোত করে একটা শব্দ করলো লোকটা, তারপর বলল, অনেক আগেই এসেছে। প্যাসেঞ্জাররা? আবার সেই শব্দ করলো লোকটা। মনে হয় সবাই চলে গেছে। বলেন কি, ভাই কোথায়? আবার সেই কোত। কোন ভাই? আপনি চিনবেন না। মুখে এই কথাটা বলেই চিন্তার জগতে চলে গেল মজনু। ভাই কি তাহলে একা একা চলে গেল?
পরীকেও তো ফোনটা করা হলো না। চিন্তার জগতে বিচরণ করতে করতেই এক হাতে তলপেটটা চেপে ধরল মজনু। পরীকে ফোন করা হয়নি বলেই তো পেটটা এমন ভুটভাট করছে। পেট ভুটভাট কথাটা শব্দ করেই বলে ফেলেছে মজনু। শুনে পাশের লোকটা কান খাড়া করল। কোপ করে শব্দটা আর করল না। বলল, পেটের কথা কি বললেন? না, কিছু না। আমার ভাই আম ছালা দুটোই গেছে, এজন্য একটু মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছে। কি বলতে কি বলছি ঠাওর করতে পারছি না। বদরুল নামের একটা জিনিসকে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্বটা সে পালন করেনি। ওই যে নামের সঙ্গে বদ কথাটা আছে, বদ যোগ রুল, বদরুল। শালা আসলেই তাই, মহাবদ। বলেই হন হন করে হাঁটা দিল মজনু। ক্রনিক আমাশাটা কথা বলার আগে যথারীতি কোত শব্দটা করল, তারপর নিজেকে শুনিয়ে বলল, ছিটখুপড়ি। দেশের মাটিতে নেমে প্রথম ধাক্কাটা শেখ সাদি খেয়েছিল এয়ারপোর্টে। সে এতদিন পর দেশে ফিরল, আর কেউ তাকে রিসিভ করতে আসবে না, এ কেমন করে হয়? মজনু বলেছিল আসবে, কেন আসেনি, কি কারণ, এসব ভাবতে ভাবতে পথটা অতিক্রম করে এলো সে। খালার বাড়ির গেটে এসে দ্বিতীয় ধাক্কাটা খেল। ইয়োলো ক্যাবের ক্যারিয়ার থেকে ব্যাগ সুটকেস নামিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে পকেটে হাত দিয়েছে শেখ সাদি। ইনসুল ডিগুং জিবিটে। ড্রাইভার চমকে তার দিকে তাকালো। কি বললেন? শেখ সাদি বিব্রত হলো। ভুলে জার্মান বলে ফেলেছি, কত হয়েছে দেখুন। কি দেখব? মিটার? মিটার দেখবেন না? মিটার নাই। বিটে? জি না, মানে ইয়োলো ক্যাবে মিটার থাকে না কেন? আছে, ব্যবহার করি না। কেন? দরকার হয় না। কিন্তু আমাকে তো গাড়ির ভাড়াটা দিতে হবে, কিভাবে দেব? ভাড়ার সঙ্গে মিটারের কোনো সম্বন্ধ নাই। কে বলেছে আপনাকে? মিটার জিনিস তো রাখাই হয় ভাড়ার জন্য। কতটা পথ এলো গাড়ি, সেই অনুযায়ী ভাড়ার পয়সাটা উঠবে মিটারে। মিটার দেখে ভাড়া দিয়ে দেবে লোকে। সারা পৃথিবীতে এই নিয়ম। এইসব নিয়ম আমাদের দরকার হয় না, কারণ ভাড়া আমাদের মুখস্থ থাকে। এই ধরেন, এয়ারপোর্ট থেকে গ্যান্ডারিয়ার ভাড়া 800 টাকা। 800 টাকা ভাড়ার কথা শুনে দ্বিতীয় ধাক্কাটা শেখ সাদি খেল। মুখে সহজে তার কথা জুটল না। হাঁ করে ড্রাইভারের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে চঞ্চল হলো। 800 টাকা মানে? এয়ারপোর্ট থেকে গ্যান্ডারিয়া 800 টাকা ভাড়া? ডুমকপ, মানে মাথা খারাপ নাকি আপনার? 7-8 মার্ক, বড় জোর 10 মার্ক, বাংলাদেশি টাকায় 2.5 বা 300 টাকা। নেক্স মেয়ার, মানে এর বেশি নয়। ড্রাইভার ছোকরাটা একটু তেরিয়ে টাইপের। কল্লা ঘুরিয়ে ঘর চোখে শেখ সাদির মুখের দিকে তাকালো। কে বলেছে আপনাকে? বলতে হবে কেন, আমি বুঝি না? না, বোঝেন না। আপনাকে দেখে আমি বুঝি আপনি বহুদিন পর দেশে ফিরলেন, এজন্যই বোধহয় ভাড়াটা ডাবলেরও বেশি চাইছেন। না, আমি ওই ধরনের ড্রাইভার না। অনেক ড্রাইভার আছে, বিদেশি প্যাসেঞ্জার পেলেই ভাড়া 3 ডাবল করে দেয়। আপনিও দিয়েছেন? না, দেই নাই। ভাড়া 800 টাকাই, 1 পয়সাও কম হইব না। বইলা ওঠেন নাই কেন? ছোকরার কথা বলার ভঙ্গি খুবই বাজে। ভেতরে ভেতরে চরম বিরক্ত হলো শেখ সাদি। বিরস মুখে বলল, আমি তো ভেবেছি মিটার আছে। ছোকরা আবার কল্লা তেড়া করল। আছে, মিটার আছে, এখন চলতাছে। যত কথা কইবেন তত সময় যাইব, তত মিটার বাড়ব। সঙ্গে সঙ্গে চোস্ত জার্মান বেরিয়ে এলো শেখ সাদির। 9, দাস ইজ নিক্সট গুড। তারপর অনুবাদটাও করলো সে। না 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 না, এটা হলো না। আপনি আমার ওপর একটা চান্স নিলেন। আমার জন্য 800 টাকা তেমন কোনো টাকা নয়, তবে লোক ঠকিয়ে জীবনে কেউ বড় হয় না, এই কথাটা আপনি মনে রাখবেন। চান্স পেয়ে আজ আমার কাছ থেকে 300-র জায়গায় আপনি 800 টাকা আদায় করেছেন ঠিকই, হয়তো রেগুলারই এমন করবেন, তারপরেও আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আপনাকে চিরকাল এই ছ্যাঁচড়া ড্রাইভার হয়েই থাকতে হবে। মানিব্যাগ থেকে $20 বের করলো শেখ সাদি। চরম বিরক্ত মুখে বলল, পেমেন্ট হবে ডলারে। ড্রাইভার বলল, আপত্তি নাই, কিন্তু এখন ডলারের রেট কত? 42 টাকা। তাহলে $20 মানে হচ্ছে 840 টাকা। হাত বাড়িয়ে নোটটা নিল ড্রাইভার। দাঁড়ান,
40 টাকা ফেরত দিতাছি। ডাইনিং টেবিলের সামনে উদ্বিগ্ন মুখে বসে আছেন মিনু। টেবিল ভর্তি খাবার। একবার খাবারের দিকে তাকালেন তিনি, তারপর তাকালেন দেয়াল ঘড়ির দিকে। 11:05 বাজে। মিনু মনে মনে বললেন, এত দেরি হচ্ছে কেন? খাবারগুলো ঠান্ডা হচ্ছে, এসব আবার কে গরম করবে? এয়ারপোর্ট থেকে গ্যান্ডারিয়া আসতে কতক্ষণ লাগে? নিজের রুম থেকে বেরিয়ে গোমরা মুখে পড়ে এসে মিনুর সামনে দাঁড়ালো। মুখটা অভিমানী শিশুর মতো করে অতি আহ্লাদি গলায় শাশুড়িকে বলল, দেখেছেন, ফোন করবে বলে করলো না। আমার মনটা কেমন লাগে। সন্ধ্যা থেকে পরীর কাজ কারবারে যাচ্ছে তাই রকম বিরক্ত মিনু। এখন সেই বিরক্তি চরমে উঠল তার। মুখ খিচিয়ে বললেন, এসব ঢঙের কথা আমাকে বলো না, যাকে বলার তাকে বলো। ঠিক তখনই টুংটাং শব্দে ডোরবেল বাজল। শুনে মুখটা উজ্জ্বল হলো মিনুর। ওই তো ওরা এসে পড়েছে। বোমা, দরজা খোলো। খানিক আগে পরীকে তিনি মুখ খিচিয়েছেন এ কথা তার মনে ছিল না, কিন্তু পরী 100% মনে রেখেছে। শাশুড়ির কথা শুনে সে গাল ফুলিয়ে বলল, খুলবো না। আপনি আমার সঙ্গে রাগ করলেন কেন? এই ফাঁকে আবার বাজল ডোরবেল। মিনু উঠে দাঁড়ালেন। পরীর দিকে তাকিয়ে দাঁত কটমটিয়ে বললেন, উন্মাদিনী। তারপর ছুটে গিয়ে দরজা খুললেন। বাইরে দেবদূতের মতো অমায়িক মুখ করে দাঁড়িয়ে আছে শেখ সাদি। পায়ের কাছে অতিকায় দুখানা সুটকেস, কাঁধে প্রেগনেন্ট ছাগি টাইপের একখানা ব্যাগ। মিনুকে দেখে দাড়ি গোফের ফাঁকে মিষ্টি করে হাসল শেখ সাদি। আবেগে যথারীতি জার্মান বেরিয়ে এলো, গুটেন নাকত। বহুকাল পর সন্তান বুকে ফিরলে যে অনুভূতি হয়, মিনু ছিলেন সেই অনুভূতিতে। অপলক চোখে তাকিয়ে আছেন শেখ সাদির মুখের দিকে। আস্তে আস্তে চোখের কোণ জলে ভরে আসছিল। এ সময় শেখ সাদির মুখে অমন উদ্ভট কথা। মিনু থতমত খেলেন। কি? শেখ সাদি অমায়িক হাসল। জার্মান ভাষা, মানে হচ্ছে শুভরাত্রি। এবার আর কান্না ধরে রাখতে পারলেন না মিনু। চোখ ভেঙে অঝোর ধারায় কান্না নামলো তার গালে, গলায়। কাঁদতে কাঁদতে জড়ানো গলায় তিনি বললেন, এত বছর পর ফিরে এসে তুই আমার সঙ্গে জার্মান ভাষা বলছিস? এত দূরের হয়ে গেছিস তুই। তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু কোলে পিঠে করে মানুষ তো করেছি। চোখটা গলাটা আঁচলে একবার মুছে নিলেন মিনু। জন্মের সময় তোর মা মারা গেল, আমার কোলে তোকে ফেলে সেই যে তোর বাবা উধাও হলো, আর কোনোদিন ফিরে এলো না। আর কোনোদিনও তার চেহারা দেখলাম না। আমার পেটের ছেলে মজনুর সঙ্গে তোর কোনো ব্যবধান নেই, আর সেই তুই আমার সঙ্গে জার্মান ভাষায় কথা বলছিস। খালার কান্নাকাটি দেখে শেখ সাদিও তখন আবেগে ভেসে যেতে শুরু করেছে। চোখের কান্না মাত্র গালে নামবে তার আগেই ভেজা ভেজা গলায় সে বলল, এটা আমি ইচ্ছে করে করিনি খালা, জার্মানিতে থাকতে থাকতে এসব অভ্যেস হয়ে গেছে। কাঁধের ব্যাগটা পেছন দিকে ঠেলে দিয়ে মিনুকে গভীর আবেগে জড়িয়ে ধরল শেখ সাদি। জার্মান ভাষা বলে ভুল করে ফেলেছি খালা, তুমি কিছু মনে করো না। আমি তোমাকে আমার মা মনে করি। তুমি আছো বলে তোমার সংসার খরচের পুরো টাকাটা মাসে মাসে পাঠাই। দেখেও এসেছি তোমার কথা ভেবেই। ভালো আছো খালা? এইসব আবেগের কথা শুনে আরো ভাঙলেন মিনু। তিনিও দু হাতে জড়িয়ে ধরলেন শেখ সাদিকে। কাঁদতে কাঁদতে বললেন, তোকে ছেড়ে আমি ভালো কেমন করে থাকি বাবা? তুই চলে যাওয়ার পর সেই যে বুকটা খালি হয়েছিল, আজ সেই বুক আবার ভরে উঠেছে। আমাকে ছেড়ে তুই কেমন করে থাকিস বাবা? শেখ সাদি চোখ মুছতে মুছতে বলল, খুব কষ্ট হয় খালা, খুব কষ্ট হয়। তোমাকে ছেড়ে যে কেমন করে থাকি সে কেবল আমিই জানি। দূর থেকে অনেকক্ষণ ধরে শেখ সাদিকে দেখছিল পরী। মজনু ফোন করেনি দেখে এবং শাশুড়ি উন্মাদিনী বলেছে দেখে মনটা ভার হয়ে আছে তার। শেখ সাদিকে দেখতে দেখতে ভার মন হালকা হলো। নববধূর মতো অতি লাজুক একটা ভাব চেহারায় ফুটিয়ে শেখ সাদি এবং মিনুর কাছে এসে দাঁড়ালো সে। তারপর আচমকা শেখ সাদিকে পায়ে হাত দিয়ে কদমবুসি করতে লাগলো। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি শেখ সাদি। যখন পারল তখন একটা লাফ দিল, লাফ দিয়ে সরে গেল। মুখ থেকে যথারীতি জার্মান ভাষা বেরিয়ে এলো, ভাস ইজ দাস, এ কি? ব্যাপারটা সামাল দিলেন মিনু। মুখখানা হাসি হাসি করে বললেন,
মজনুর বউ তোকে সালাম করছে। তীক্ষ্ণ চোখে পরীর মুখের দিকে খানিক তাকিয়ে, তাকে বলতে গেলে নিরীক্ষণ করে মিনুর কানের কাছে মুখ নিয়ে শেখ সাদি ফিসফিসে গলায় বলল, মজনু কি আবার বিয়ে করেছে নাকি? মিনু চমকালেন, না না, পুরনো বই। পুরনো বইয়ের এই দশা কেন? উন্মাদিনী যে। কি? না, কিছু না, কিছু না। কিন্তু ছোট ভাইয়ের বউ তাকে কদমবুসি করেছে, কিছু একটা প্রশংসা তার করতেই হয়, ভদ্রতা বলে একটা কথা আছে না? পরীর দিকে তাকিয়ে শেখ সাদি মাখনের মতো পেলব গলায় বলল, স্তুনে ফ্রাউ, অর্থাৎ সুন্দরী নারী। সঙ্গে সঙ্গে বাইন মাছের মোচড়টা পরি দিয়ে ফেলল। ডাঙ্কে শুন। শুনে আটকে উঠল শেখ সাদি। আরে তুমি তুমি জার্মান জানো? পরি মোচড়াতে মোচড়াতে বলল, এই একটা শিখেছি, ও শিখিয়েছে। আপনি নাকি চিঠিতে ধন্যবাদের জায়গায় ডাঙ্কে শুন লেখেন। শেখ সাদি কথা বলবার আগেই মিনু বললেন, কিন্তু ওই গরুটা কোথায়? শেখ সাদি বলল, মজনুর কথা বলছো? ও তো এয়ারপোর্টে যায়নি। কি? তাহলে কোথায় গেল? পরি কাদো কাদো গলায় বলল, ফোন করতে চাইলো কোত্থেকে? অতিরিক্ত গরমে বিরক্ত হওয়া নেকড়ের মতো মুখ করে মাইক্রোবাসে বসে আছে মজনু। বাড়ি ফিরছে। নিজের কৃতকর্মের জন্য নিজের উপর এতটাই রেগেছে সে, ইচ্ছে করছে পা থেকে জুতো খুলে এক হাতে নিজের ঘাটটা চেপে ধরে অন্য হাতে নিজের জুতোয় নিজের পিঠে কয়েক ঘা বসিয়ে দেয়। ছি ছি ছি, ভাই কি ভাববে? এতদিন পর দেশে ফিরল, আর এয়ারপোর্টে তাকে রিসিভ করতে এসেও বেয়াদব ঘুমের কারণে পুরো ব্যাপারটা হসপস হয়ে গেল। ভাইকে রিসিভ করাই হলো না মজনুর। যেহেতু পায়ের জুতো খুলে নিজেকে পেটাবার পরিস্থিতি নেই, মাইক্রোবাসের ড্রাইভার দিন মোহাম্মদ দেখে ফেলবে, এমনিতেই হয়তো আধা পাগল ভেবেছে তাকে। গাড়িতে বসে নিজের জুতোয় নিজ হাতে নিজেকে পেটাতে দেখলে পুরো পাগল ভাববে। ভয়ে আচমকা গাড়ি থামিয়ে দিতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে। সে চিৎকার শুনে মাইক্রোবাসে ছিনতাইকারী পড়েছে ভেবে টহল পুলিশ ছুটে আসতে পারে। সব মিলে আরেক কেলেঙ্কারি। না, ওটা করা যাবে না। করার মধ্যে করা যাবে এখন একটাই কাজ, গোপনে নিজেকে গালাগাল করা, মনে মনে যত বিশ্রী গাল নিজেকে দেয়া যায় সেসব দিয়ে ফেলা, তাহলে যদি কিছুটা প্রায়শ্চিত্ত হয়। মজনু তারপর মনে মনে নিজেকে গালাগাল করতে লাগলো। পাড়ার ছেলেরা ছোটবেলায় মজনুকে চেতাবার জন্য মৌজনা বলে রাখত। আজ বহুদিন পর নিজেকে মজনু সেই নামে ডাকতে লাগলো। মৌজনা, আয় মৌজনা, মৌজনা। কিন্তু কি গাল নিজেকে দেওয়া যায়? গালাগালের মুশকিল হচ্ছে প্রায় সব গালই কোনো না কোনো ভাবে মা বাবার উপরে গিয়ে পড়ে, যেমন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। একটা অতি কমন গাল আছে বোনের উপর গিয়ে পড়ে, শালা। গরু ছাগল কিংবা গাধা নিজেকে বলা যায়। 2-3 বার এই গালগুলো নিজেকে মজনু দিয়েও দেখল, তেমন জমল না। অতিশয় ম্যাড়মেড়ে মনে হলো, পান্তা ভাতের মতো। এই মজনু, তুই একটা গরু, তুই হচ্ছিস ছাগল। এমনকি রাম ছাগলও বলে দেখলো একবার, না, সুবিধে হচ্ছে না। আর গাধা তো কোনো গালের জাতি না, শুনলেই গালই মনে হয় না। মজনুর তারপর বহুকালের পুরনো বন্ধু মুকুলের কথা মনে পড়ল। মুকুল থাকে আমেরিকায়, বহু বছর তার সঙ্গে যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, কিন্তু মুকুলের দেয়া একটা গাল আজ হঠাৎই মনে পড়ল মজনুর। শুয়োরকে আঞ্চলিক ভাষায় বলা হয় হুয়োর। এই হুয়োর শব্দটিকে টেনে একটু লম্বা করেছিল মুকুল। সে বলতো হুইয়ার, প্রায়ই বন্ধুদেরকে হুইয়ার বলে গালি দিত মুকুল। আজ বহুদিন পর মুকুলের দেয়া সেই গালটা মনে পড়ল মজনুর। পাড়ার ছেলেদের বলা মৌজনা এবং মুকুলের প্রিয় গাল হুইয়ার। ককটেল করে নিজের জন্য মনোহর একটা গালাগাল তৈরি করল সে মনে মনে। তারপর পড়া মুখস্থ করার মতো করে নিজেকে অবিরাম গালটা দিতে লাগলো মজনু। মৌজনা, তুই একটা হুইয়ার, হুইয়ার মৌজনা, মৌজনা হুইয়ার। এভাবে মাইক্রোবাসে বসে নিজেকে যখন গালাগাল করছে মজনু, বাড়িতে তখন মিনুর রুমে নিজের ব্যাগ সুটকেস সব এনে ঢুকিয়েছে শেখ সাদি। নিজের বিছানায় বসে শেখ সাদিকে ব্যাগ সুটকেস টানাটানি করতে দেখছেন মিনু।
এক সময় বললেন, এসব পরে কর, আগে খেয়ে নে। শেখ সাদি হাসল। না খালা, হাতের কাজ আগে শেষ করতে হয়, ছোটবেলায় তুমিই শিখিয়েছিলে। মিনু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সবাইকেই শিখিয়েছিলাম, তুই ছাড়া আর কেউ মনে রাখেনি। ঠিক তখনই এই রুমের দরজায় এসে দাঁড়ালো পরি। পরীকে দেখে মিনু বললেন, বৌমা, খাবারগুলো গরম করে টেবিলে সাজিয়ে ফেলো, আমি ওকে নিয়ে আসছি। পরি কোনো কথা বলল না, কোনো ভাবান্তরও হলো না তার। অতিশয় নির্বিকার ভঙ্গিতে হেঁটে চলে গেল। শেখ সাদির হঠাৎ মনে পড়েছে চিনির কথা। বলল, খালা, চিনি কই? ওকে যে দেখছি না। মিনু বললেন, রুমেই আছে। বলো কি? হ্যাঁ। আমার আসার কথাও জানে না? জানবে না কেন? তাহলে আমি এলাম আর ও ওর রুম থেকেই বেরোলো না? মিনু কথা বললেন না। ওর রুম কোনটা বলো তো? মিনু আঙ্গুল তুলে দেখালেন, ওই দিকেরটা। আমি ওর সঙ্গে দেখা করে আসি। দরকার কি? দেখা তো কখনো না কখনো হবে। তবুও এই বাড়িতে সবই যখন উল্টে গেছে, একটু উল্টো কাজে করে আসি। মিনুর রুম থেকে বেরিয়ে চিনির রুমের সামনে এসে দাঁড়ালো শেখ সাদি। বিছানায় বসে টিভি দেখছিল চিনি, হাতের কাছে রিমোট। জি টিভিতে একটা হাসির সিরিয়াল হচ্ছে। দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে সে। শেখ সাদির দরজায় নক করলো। চিনি দরজার দিকে তাকালো না, হাসতে হাসতেই বলল, কে? আমি। গলাটা চিনতে পারল না চিনি, তবে দরজার দিকেও তাকালো না। হাসতে হাসতেই বলল, আমি কে? শেখ সাদি। সঙ্গে সঙ্গে রিমোট টিপে টিভি অফ করলো চিনি এবং পাকা অভিনেত্রীর কায়দায় মুখটা কাদো কাদো করল। তারপর চোখের জলে গাল ভাসাতে এক মুহূর্তও লাগলো না তার। কান্না জড়ানো গলায় বলল, এসো। শেখ সাদি হাসি মুখে ঢুকে চিনিকে হাপুস নয়নে কাঁদতে দেখে থতমত খেল। বাস ইস দাস। এরকম উদ্ভট কথায় কপট কান্না ধাক্কা খেল চিনির। কোনো রকমে সে বলল, কি বলছো? না মানে, কি হয়েছে তোর? কোথায় কি হয়েছে? কাঁদছিস কেন? এ কথা শুনে কান্নার গতি বাড়িয়ে দিল চিনি। তোমার জন্যই তো কাঁদছি। আমার জন্য কাঁদছিস মানে? আমি এই রুমে বসে আছি আর তুমি আমার সঙ্গে দেখা করতে এলে না। শেখ সাদি থতমত খেল, তারপর হেসে ফেলল। উল্টো কথা বলছিস? চিনি নাক টানল। কিসের উল্টো কথা? তোরই উচিত ছিল আমার সঙ্গে দেখা করা। কেন? বিদেশ থেকে তুই ফিরিসনি, আমি ফিরেছি। কিন্তু আমি কি করে দেখা করব? কেন, তোর অসুবিধা কি? টিভি দেখছিলাম যে। কথাটা যেন বুঝতে পারল না শেখ সাদি। কিছু বুঝতে না পারলে কিংবা অবাক হলে জার্মান শব্দ বেরিয়ে যায় তার। এখনো গেল। অবাক বিস্ময়ে শেখ সাদি বলল, বিটে? কান্না থামিয়ে ভুরু কোচকালো চিনি। কি? না না, কিছু না। তারপরই অতি আহ্লাদি ভঙ্গিতে শেখ সাদির একটা হাত ধরল চিনি। আমার জন্য কি কি এনেছো ভাইয়া? সামান্য সময় কিছু ভাবলো শেখ সাদি, তারপর হাসলো। অনেক কিছু। সত্যি? সত্যি, তুই চিন্তাও করতে পারবি না কি কি এনেছি। চিনিকে হাত ধরে টেনে তুলল শেখ সাদি। তুই খাসনি? চল খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে, তারপর জিনিসপত্রের কথা হবে। চিনি বিছানা থেকে নামলো। দাঁড়াও, মুখটা ধুয়ে আসি, কেঁদেছি তো, মুখটা ভেজকে গেছে। ভেজকে যাওয়া শব্দটা বুঝতে পারল না শেখ সাদি। বলল, মুখটা কোথায় গেছে বললি? চিনি হাসল। না না, কোথাও যায়নি, বললাম ভেজকে গেছে, মানে খারাপ হয়ে গেছে। চিনি বাথরুমে ঢুকে গেল। শেখ সাদি চিন্তিত চোখে তাকিয়ে রইল। ডাইনিং টেবিলের সামনে নির্বিকার মুখে বসে আছে পরি। টেবিলে আগের মতোই ঢাকা পড়ে আছে খাবার। গরম করা তো দূরের কথা, তাকিয়েও দেখেনি পরি। টেবিলের সামনে এসে এই দৃশ্য দেখে মিনু একেবারে থতমত খেয়ে গেলেন। এ কি? পরি কথা বলল না, মিনুর দিকে তাকালোও না। মিনু বললেন, তোমাকে না বললাম খাবার গরম করে টেবিলে সাজাও, তুমি তো কিছুই করনি। পরি উদাস গলায় বলল, আমার মন খারাপ। কি?
এবার শিশুর মতো কাঁদো কাঁদো মুখ করলো পরি। এয়ারপোর্টের নাম করে ও কোথায় চলে গেল? ফোন করবে বলে করলো না কেন? মিনু খুবই বিরক্ত হলেন। এসব আহ্লাদ ওই গরুটার সঙ্গে? নিজের রুমে বসে দেখিও, আমার সঙ্গে নয়। যার টাকায় সংসার চলছে সেই ছেলেটা এতদিন পর ফিরল, আর এদিকে সবাই নাটক সিনেমা করছে। আরো কিছু বলতে যাচ্ছিলেন তিনি, তার আগেই চিনিকে জড়িয়ে ধরে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো শেখ সাদি। তাকে দেখে মুখের ভাব বদলে ফেললেন মিনু। হাসি মুখে বললেন, আয় বাবা আয়। টেবিলের দিকে তাকিয়ে চিনি বলল, কিন্তু টেবিল তো সাজানো হয়নি। খাবারও মনে হয় ঠান্ডা। মিনুর দিকে তাকিয়ে শেখ সাদি বলল, তুমি না পরীকে বললে খাবার গরম করে টেবিলে সাজাতে? মিনু বিগলিত হাসলেন। বলাটা ভুল হয়েছে। মানে? বৌমা এসব কাজ একদম পারে না। কেন? বড় ঘরের মেয়ে, এসব কাজ কখনো করেনি তো, মানে শেখেনি আর কি। টেবিল সাজানো, খাবার গরম করা, এসব আবার শেখার কি আছে? এইসব কাজের সঙ্গে বড় ঘর ছোট ঘরের মেয়েদের কি সম্পর্ক? কাজ কাজই। পৃথিবীতে মানুষ জন্মেছে এই কাজ করার জন্য। ব্যাপারটা সামাল দেওয়ার জন্য মিনু বললেন, তুই বস বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি সব। ঠান্ডা হয়ে যাওয়া খাবার কিচেনে নেওয়ার জন্য হাত বাড়ালেন মিনু। শেখ সাদি চিনিকে বলল, এই খালাকে তুই একটু সাহায্য কর না। চিনি গা ছেড়ে চেয়ারে বসল। পারবো না, আমিও বড় ঘরের মেয়ে, এইসব কাজ শিখিনি। ফ্যাল ফ্যাল করে চিনির মুখের দিকে তাকিয়ে রইল শেখ সাদি। এ সময় কলিং বেল বাজল, পরপর দুবার। সেই শব্দে শেখ সাদির ফ্যাল ফেলানো ভাবটা কাটল। একটু উৎফুল্ল হলো সে। বোধহয় মজনু এলো। ছুটে গিয়ে দরজা খুলল সে। মজনু দাঁড়িয়ে আছে। শেখ সাদিকে দেখে অপরাধ বোধে মুখটা চুন হয়ে গেছে তার। ব্যাপারটা খেয়াল করল না শেখ সাদি। হাসি মুখে বলল, বিগেটস ইয়াংগে। সঙ্গে সঙ্গে চুন মুখ উজ্জ্বল হলো মজনুর। খুবই পুলকিত হলো সে। জার্মান বলছিস ভাই? বাবা, কি সুন্দর ভাষা। মানে কি রে? ভালো আছো ছোট ভাই? আছি, খুব ভালো আছি বলেই শেখ সাদিকে জড়িয়ে ধরল মজনু। এবার গম্ভীর হলো শেখ সাদি। কিন্তু আমি তোর উপর খুব রাগ করেছি। কেন? এয়ারপোর্টে গেলি না কেন? যাইনি মানে? আমি তো এয়ারপোর্টেই ছিলাম, বিকেল থেকে বসে আছি। তুই কোন ফাঁকে চলে এলি? আমার খোঁজ করবি না? শেখ সাদি অবাক। আমি তোর খোঁজ করব কি? তুই তো আমাকে খুঁজবি। কোন ফাঁকে পড়ে এসে দাঁড়িয়েছে ওদের সামনে। গম্ভীর গলায় শেখ সাদিকে সে বলল, ওর কথা বিশ্বাস করবেন না, মিথ্যে বলছে, ডাহা মিথ্যে। ও আসলে এয়ারপোর্টে বসে ঘুমোচ্ছিল। পরীর দিকে তাকিয়ে মজনু বলল, আরে না, ঘুমোয়নি, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। রাগে চোখ বড় করলো পরী, দাঁতে কটমট কটমট করে শব্দ করল, মিথ্যুক, তোমাকে আমি চিনি না। তারপর নিজের বেডরুমের দিকে চলে গেল। পরীর এইসব বাক্যে মজনু বেশ বিব্রত হয়েছে। ব্যাপারটা ম্যানেজ করার জন্য শেখ সাদির দিকে তাকিয়ে কেলানো একটা হাসি হাসল। মাইন্ড করেছে, ফোন করব বলেছিলাম, করতে পারিনি, এজন্য মাইন্ড করেছে। কি করে করব বল, তোর জন্য ওয়েট করছিলাম। ঢাকায় এসে নামার পর থেকে, এই বাড়িতে আসার পর থেকে যা সব কাণ্ড কারখানা হচ্ছে, ভেতরে ভেতরে শেখ সাদি একেবারে নেতিয়ে পড়েছে। চোখে মুখে খুবই অসহায় ভাব ফুটে আছে তার। মজনু এসব খেয়াল করল না। আপন প্রতিভায় মুগ্ধ মানুষের গলায় হাসি হাসি মুখ করে বলল, এই পরী খুব সুইট মেয়ে না? তারপরে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো মজনু। যাই, ম্যানেজ করে আসি। শেখ সাদি কাতর মুখে দাঁড়িয়ে রইল। ডাইনিং স্পেস থেকে মিনু ডাকলেন, সাদি, খেতে আয় বাবা। দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং স্পেসের দিকে পা বাড়ালো শেখ সাদি। পরী গম্ভীর মুখে বিছানায় বসে আছে। তার সামনে দাঁড়ানো মজনু। কিন্তু মজনু ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে কথাটা শুরু করবে, কোন পদ্ধতিতে এগিয়ে ম্যানেজ করবে পরীকে। আচমকা মনে পড়ল বদরুলের কথা। বদরুলের পদ্ধতিটা ধরবে নাকি? ওই যে ওই কেলানো হাসিটা। ওরকম হাসিতে বউ ম্যানেজ করা খুবই সহজ হবে ভেবে অবিকল বদরুল কায়দায় কেলানো হাসিটা হাসতে লাগলো মজনু। হে 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 হি 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 হি। এতক্ষণ স্বামীর দিকে তাকাচ্ছিল না পরী। এই বিট কেলে হাসি শুনে তাকালো। সঙ্গে সঙ্গে চান্সটা নিল মজনু।
দুহাত কচলাতে কচলাতে বলল, তোমাকে যে কি সুন্দর লাগছে। বাংলা ভাষায় কেন, জার্মান ভাষারও সাধ্য নেই এই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার। নতুন বউর মতো সেজে খুবই ভালো করেছ। ভাই তোমাকে দেখে যার পর নাই মুগ্ধ। আমার কাঁধে হাত দিয়ে বলল, মজনুরে, তোর সৌভাগ্য দেখে পাগল হয়ে গেছি আমি। কি অসাধারণ সুন্দরী একটি মেয়েকে বিয়ে করেছিস। এসব শুনে মুহূর্তে যাবতীয় অভিমান ভুলে গেল বুড়ি। মরা গরুর মতো মুখখানা ঝিলিক দিয়ে উঠল তার, চোখের তারা নেচে উঠল। আর কি বলেছে যেন কথা বলতে বলতে আনন্দ উত্তেজনায় স্ত্রীর পাশে বসে পড়েছে মজনু। এমন ভঙ্গিতে বুড়ির গা ঘেঁষে বসল সে, আর বলেছে, তুমি নাস্তাসিয়া কিনক্সির চেয়েও বেশি সুন্দরী। নামটা বুঝতে পারল না বুড়ি, বলল, নাস্তা পানিটা কে? নাস্তা পানি না, নাস্তাসিয়া কিনক্সি, জার্মান সিনেমার খুবই নাম করা একজন নায়িকা। রোমান পোলানস্কির তেজ ছবিতে 14 বছর বয়সে প্রথম অভিনয় করে। আমি তার চেয়েও সুন্দরী? তবে ভাই তো পরিষ্কারই বললই, তোমার মতো সুন্দরী মেয়ে 2 জার্মানি মিলেও নেই। যদিও 2 জার্মানি এখন এক হয়ে গেছে। সত্যি বলেছে? শোনো কথা, আমি কি তোমার সঙ্গে মিথ্যে বলবো? কোনোদিন বলেছি? বলো বলো, কোনোদিন বলেছি? তুমি তো সবসময় মিথ্যেই বলো। মুহূর্তের জন্য মজনু একটু চুপসালো, মুখটা চুন হলো তার। পরি তা খেয়াল করলো না, বলল, সত্য কথা তুমি কখনোই বলোই না। কপট গাম্ভীর্য ধারণ করলো মজনু। বিশ্বাস না হলে ভাইকে গিয়ে জিজ্ঞেস করে এসো। দরকার নেই। কেন? আমি জানি কথাটা তুমি সত্য বলেছ। মুখটা আবার উজ্জ্বল হলো মজনুর। কি করে জানলে? আমি যে খুবই সুন্দরী এ কথা আমি ছোটবেলা থেকেই জানি। কতজন কতভাবে বলেছে। বাড়িতে ঢুকেই ভাই যেভাবে আমাকে দেখলো তাতেই আমি বুঝেছি আমার মতো সুন্দরী সে জার্মানিতেও দেখেনি। তারপর কপট অভিমানে গম্ভীর হলো পরি। এই, তুমি ফোন করলে না কেন? ওই শালা বদরুল ডেকে দেয়নি যে? কি? সঙ্গে সঙ্গে জিভ কাটলো মজনু। ধুত, কি বলছি? ওই যে ভাই, ভাইয়ের পথের দিকে তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। কখন বেরোয় ওই করে করে ফোনের সময়টা চলে গেল। পড়ছিলাম লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি, আজ 2য় পর্ব। গল্প স্বল্প লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।